প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নতুন আলোচনা অনুষ্ঠানে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমাদের অনুষ্ঠানটির শিরোনাম আগামীর বাংলাদেশ। গত 5 আগস্ট এ জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র এবং কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছে। দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রের প্রতিটি অঙ্গ, প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে দলীকরণ করা হয়েছে তা এক কথা অবিশ্বাস্য। এই সরকারের সামনে এখন অনেক কাজ। ছাত্র জনতার রক্তের বিনিময়ে পাওয়া দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে, এর জন্য কি করতে হবে, কেন করতে হবে, সেসব বিষয় নিয়েই আলোচনা হবে এই অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। একজন হলেন আশরাফ কায়সার, তিনি ছিলেন সাংবাদিক, দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, খুব নামকরা একটি পত্রিকা বিচিত্রার সাংবাদিকতা করেছেন। আর উনি সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ায় যেভাবে অ্যাক্টিভ হয়েছেন, তার মন্তব্য, তার আলোচনা, তার কথাবার্তায় মানুষের চিন্তার জগৎকে যেমন নাড়া দেয় তেমনি প্রভাবিত করে। আরেকজন রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান। উনি অত্যন্ত পরিচিত মুখ, কলামিস্ট, ইউনিভার্সিটিতে পড়ান। বিগত সরকারের পুরো সময় ধরেই যে লড়াইটা তারা করেছেন সেটা সবাই জানেন। আসলে এই দুজনই শুধু এই আন্দোলনের শুরু যখন হলো তখনই লড়াইটা নেমেছেন তা নয়, এরা বিগত দীর্ঘদিন ধরে এই লড়াইটা করেছেন এবং এই লড়াইয়ে তারা ঝুঁকি নিয়েছেন, সাহসিকতার পরিচয় দিয়েছেন। সবচেয়ে যে বড় কাজটা করেছেন তারা, সেটি হলো আন্দোলনকারীদের একজন অনুপ্রেরণাদায়ক হিসেবে কাজ করেছেন। আরেকটি বিষয়, আন্দোলনের স্বপ্ন দেখেছেন মানুষকে। আপনাদের দুজনকেই এই আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 1 মাস পূর্তি উপলক্ষে সেখান থেকে 5টি দাবি জানিয়েছে। আমরা সেই 5টি দাবির কয়েকটি দাবি নিয়ে আলোচনা করব। একটি দাবি তাদের ছিল যে গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। আশরাফ কায়সার, আপনার কাছে প্রশ্ন, গণহত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে নানান জায়গায় আলোচনা হয়েছে, বিষয়টি কি ঠিকঠাক আছে? আমার কাছে মনে হচ্ছে ঠিক নেই। কেননা আমরা যেভাবে ভাবছিলাম যে এই গত ফ্যাসিবাদী শাসনের যারা মূল কুশীলব তাদেরকে আমরা দ্রুত গ্রেফতার করতে চাই, আটক করতে চাই এবং পরবর্তীতে বিচারের আওতায় আনতে চাই এবং বাংলাদেশের আইনে তাদের যা শাস্তি হবে গণহত্যার জন্য এবং ফ্যাসিবাদী শাসনের জন্য, গুম খুনের জন্য, সেটি আমরা দেখতে চাই। কিন্তু গত 30 দিনে, সরকারটির বয়স যদি আমি 30 দিন ধরি, আমরা কিন্তু সেইভাবে মানুষকে আটক হতে দেখি নাই এবং আমরা যাদেরকে ক্রিমিনাল হিসাবে দেখছিলাম, প্রথমত আমার হতাশা হচ্ছে যে শেখ হাসিনাকে দেশ থেকে কারা চলে যেতে দিল। কারণ আপনি যদি মূল কুশীলবকে ছেড়ে দেন, তারপরে তার ডেপুটি, তার পাতি, এদেরকে ধরলে আমাদের মন কিন্তু ওভাবে শান্তি পায় না। এবং প্রফেসর ইউনূস গতকালকে যেমনটি বলেছেন যে আমাদের মন শান্তি পেতে হবে বিচার হলে। আমি গতকালকে 5টি নিহত এবং আহত পরিবারকে দেখা করেছি এবং তাদের কষ্ট যদি আপনি শোনেন, অবর্ণনীয় কষ্ট। তাদের মনে রাখতে হবে সরকারের খাতায় তো এটা হয়তো নিহতের তালিকা, আমাদের কারো কারো কাছে হচ্ছে 700 জন কিংবা 1000 জন, কিন্তু ওই মানুষটি তো একজন বাবা, ওই মানুষটি কারো একজনের ভাই। এবং গতকালকে আমি যে মাকে মিট করেছি, যে ফায়াজ রেসিডেন্সিয়াল মডেল কলেজে মারা গেছে, ওই মানুষটির খালাকে মিট করেছি। সেই খালার কাছে তো ফায়াজ হচ্ছে একটা শিশু, একটা কিশোর। কাজেই এই যে জীবন কেড়ে নেওয়া, আপনি জানেন যে মানুষ হত্যা করা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় পাপ। কাজেই শেখ হাসিনাকে দেশ থেকে যারা পালিয়ে যেতে সাহায্য করেছেন, আমি মনে করি আমরা যদি বিচারের আওতায় তাকে না আনি বা তাদেরকে না আনি, এই বিচার মানুষকে শান্তি দেবে না। কাজে আমরা যদি আটকের দিকে তাকাই, গ্রেফতারের দিকে তাকাই, আমার মনে হচ্ছে যে এর ভেতরে আমাদের অন্য অনেক কিছুর দিকে তাকাতে গিয়ে আমরা হয়তো দৃষ্টি কিছুটা নরম করে এনেছি। হয়তো কেউ কেউ তাদেরকে ট্রেড অফ করছেন, যেটি আমরা বাজারে শুনি। আর তারা এই শহরেই লুকিয়ে আছেন, অধিকাংশই পালাতে পারেনি। কাজেই তাদেরকে আমাদের দ্রুত আনতে হবে। দ্বিতীয় যেটি বলতে চাই, আমি জানি যে গণহত্যার গণহারে গ্রেফতার করা হচ্ছে এবং গণহারে মামলা দেওয়া হচ্ছে। পুলিশের হয়তো একটি যুক্তিও আছে যে অপরাধীকে আপনি আগে আপনার আওতায় নিয়ে আসবেন, কিন্তু গত ফ্যাসিবাদী শাসনের স্পেসিফিক অপরাধ রয়েছে। বিশেষ করে শেষ 2 মাসে তার গণহত্যার অভিযোগ রয়েছে, এক একটা হত্যার অভিযোগ রয়েছে। এমনকি আমি বলবো বিচার বিভাগ থেকে শুরু করে গণমাধ্যম পর্যন্ত, সরকার তো বটেই,
অপরাধীকে আমি অপরাধীর মতোই দেখতে চাই, তার পরিচয় সাংবাদিক কিনা বিচারক কিনা এটি আমি দেখতে চাই না। কাজেই আমাদের আরও স্পেসিফিক মামলা দিতে হবে এবং সেই মামলায় গ্রেফতার করতে হবে, সেই মামলায় বিচার হতে হবে। তা না হলে ঢালাওভাবে গ্রেফতার করলে পরবর্তীতে দেখা যাবে দ্বিতীয় ধাপেই এই মামলাগুলো যাবে না। এবং মনে রাখতে হবে, একটি হত্যার যদি আমরা বিচার বাদ রাখি সেটিও কিন্তু আমাদের মনকে শান্তি দিবে না। কাজেই বাংলাদেশকে শান্ত করতে হলে আপনি এদেরকে গ্রেফতার করবেন, বিচারের আওতায় আনবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। আমি মনে করি গতি অনেক শ্লথ এবং গতি বাড়াতে হবে, স্পেসিফিক হতে হবে এবং যারা নিহত হয়েছেন, যে সমস্ত মানুষ আহত হয়েছেন, তাদের সর্বোচ্চ অ্যাটেনশন দিতে হবে। জাহিদ ভাইয়ের কাছে যাই। জাহিদ ভাই, আমার প্রশ্ন একই, যে ঠিকঠাক হচ্ছে কিনা। এর সাথে আমি একটা যোগ করব, সেটি হলো যে বাজারে এরকম বলা হচ্ছে বা গুজব রয়েছে বা গুঞ্জন রয়েছে, যে শব্দই ব্যবহার করি না কেন, বিষয়টি এরকম যে যারা পলাতক রয়েছেন, চিহ্নিত ক্রিমিনাল বা গণহত্যাকারী হিসেবে যারা আমরা চিনি, তারা কোথাও না কোথাও লুকিয়ে রয়েছেন এবং কেউ কেউ জানেনও তারা কোথাও লুকিয়ে রয়েছেন, মাঝে মধ্যে ধরা হচ্ছে বা ধরা হচ্ছে না। এই বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। বিচার নিয়ে একটা কথা একটু বলা দরকার, সেটা হলো শেখ হাসিনাকে আমরা বিতাড়ন করতে চাইলাম কেন? বিতাড়ন করতে চাইনি, আমরা রেখে দিতে চেয়ে বিচার করতে চেয়েছি। তার পতন ঘটাতে কেন চাইলাম? কারণ বাংলাদেশে ন্যায় বিচার জিনিসটা ছিল না, অনেক কিছু ছিল না। তার মধ্যে একটা গুরুতর অভিযোগ হচ্ছে ন্যায় বিচার ছিল না। আপনি মানুষকে তুলে নিয়ে গিয়ে খুন করে ফেলতেন ক্রস ফায়ারের নামে। শেখ হাসিনার গত তার শাসনের সময়ের প্রথম টানা জাস্ট লাস্ট 10 বছরে 2700 মানুষকে হত্যা করা হয়েছে, 600 বেশি মানুষকে গুম করেছেন, আপনি মানুষকে নিয়ে গিয়ে টর্চার করেছেন, গায়েবী মামলা দিয়েছেন। তার মানে আমি ন্যায় বিচার পাইনি এই সোসাইটিতে। আমরা বাংলাদেশ, যেটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম, তার মধ্যে অনেক কিছু আছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ন্যায় বিচার। সো আওয়ামী লীগকে বিচার করতে চাই, হ্যাঁ, আমরা যখন অত্যাচারিত হই আমাদের মধ্যে এক ধরনের প্রতিশোধ পরায়ণতা কাজ করে। ট্রু, আমরা মানুষ, আমাদের কতটা ঈদ আছে, আমাদের ক্রোধ আছে, আমাদের প্রতিশোধ পরায়ণতা আছে, তো আমাদের সেটা থাকতে পারে। কিন্তু একটা রাষ্ট্রীয় জায়গা থেকে আমি যে ওটাকে সরিয়ে রেখে বলবো আমরা আসলে বিচারটা করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, যে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করে কেউ পার পায়নি এবং এটা প্রতিশোধের জন্য না, সোসাইটিতে দেখানো। কারণ আপনি যদি শেখ হাসিনা এবং তার গংয়ের বিচার করতে না পারেন, বাংলাদেশে আর কোনো অপরাধের বিচার করার নৈতিক অধিকার আপনার থাকে না। কারণ তারা যেটা করেছেন, বিশেষ করে জুলাইতে বা এর আগেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, এগুলো কিন্তু পেটি অপরাধ না, এগুলোর একটা নামই আছে, ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি। এগুলো মানবতা বিরোধী অপরাধ। আপনি কাউকে গুম করলে, এক্সট্রাজুডিশিয়াল কিলিং করলে, এটা হিউম্যানিটির বিরুদ্ধে অপরাধ হিসাবে আপনার বিচার হয়, যেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টেও সেটার বিচার করা সম্ভব। সো এগুলো এত বড় অপরাধ। এখন যে গতির কথা বলছি, আমি মানি আমাদের সমস্যা আছে, পুলিশ ছিল না, পুলিশকে ঠিক করতে হচ্ছে, কিন্তু সরকার থেকে তো করতে হবে। আসলে উনি তো দায়িত্বে আছেন, খুব বেশি সময় 1 মাস পার হয়েছে এবং খুব বেশি সময় এগুলো বলে আসলে জিনিসগুলোকে ঠিক রাখা যাবে না। প্লাস প্রসেসটা ঠিক আছে, আপনি কি স্লো, কিন্তু স্লো হলে প্রসেসটা কি ঠিক আছে? উত্তর হচ্ছে না। পুলিশ যেভাবে যেসব মামলা করছে, এই একই ধারাকে আমরা আগে দেখিনি। ফলে যেটা দাঁড়ালো, এই তুলনা কিন্তু অলরেডি কেউ কেউ শুরু করছেন। আর আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সিরিয়াসলি, বাংলাদেশ এখন খুব সিরিয়াসলি মাইক্রোস্কোপের নিচে আছে। বাংলাদেশের কোথায় কি হচ্ছে, বিভিন্ন দেশ তো আছে, আর আমার স্পেসিফিকলি যদি বলি ভারত, তারা চেষ্টা করছে এখানে কোথায় কতটুকু সামান্যতম খুঁত হচ্ছে সেটা ধরার জন্য। যেখানেই কিছু হচ্ছে সেটা নিয়ে তারা শোরগোল শুরু করছেন। ফলে আমাদের এই সতর্কতাগুলো কিন্তু জরুরি। আর আমি এটা থাকা উচিত মনে করি, আমরা নাগরিকরাও ধরবো, কারণ আমরা তো চেয়েছি এই দেশে একটা ন্যায় বিচারের সমাজ কায়েম হবে। সেটা নিয়ে প্রশ্ন। এই যে আপনি যখন যে বাজারের যে কথাটা বলছেন, প্রথম কথা, তারা যদি সব পালিয়ে গিয়ে থাকে, মানে ভয়ঙ্কর কথা, আপনারা এটা পালিয়ে যেতে দিতে পারলাম। দ্বিতীয় হচ্ছে, যদি কাস্টাডিতে থাকে কোনো না কোথাও না কোথাও, ইনফ্যাক্ট সেনাপ্রধান একবার স্বীকারও করেছিলেন যে তাদের কাছে ছিলেন, সংখ্যা বলেছিলেন, তারপরে এদের মধ্যে অনেকে চলে গেছে, কমে গিয়েছে, ঠিক আছে। এখন কিন্তু এরাও কি কাদের কাস্টাডিতে আছে, স্টেটের কাস্টাডিতে আছে কিনা? তো এখন যখন কাস্টাডিতে আসে তাদেরকে আমরা এবার প্রকাশ করছি না, তখন তো এই ঝুঁকি থাকেই। কারণ একটা কথা খুব ইম্পর্টেন্ট, এই সরকার কয়েকজন মানুষ মিলে রাতারাতি সরকার পাল্টে ফেলতে পারবে না। দীর্ঘ 15 বছরে এটাকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, যেভাবে আওয়ামী লীগের লোকজনকে দিয়ে পরিপূর্ণ করা হয়েছে, প্রশাসন, পুলিশ, সব জায়গায়, সো এই ঝুঁকির জায়গাটা তো আছে। সুতরাং আমরা নাগরিক হিসাবে দেখতে চাই তাদেরকে খুব দ্রুত সামনে আনা হচ্ছে, বিচারের আওতায় আনা হচ্ছে। এবং এটা ইম্পর্টেন্ট, আমাদের উপরে আওয়ামী লীগ ইনসাফ করে নাই, ন্যায় বিচার করে না, কিন্তু আমরা আওয়ামী লীগের উপর ইনসাফ করতে চাই। সেই ইনসাফ, সেই ন্যায় বিচারে কারণ মৃত্যুদণ্ডও হতে পারে, কিন্তু সেই প্রসেস নিয়ে, সেই বিচারিক প্রক্রিয়া নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন উঠবে না। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, সেটা হলো ছাত্ররা বলেছেন যে খুনিদের
বিচারের আওতায় আনতেই হবে। এক, এবং তারা আরেকটা কথা বলেছেন যে বিষয়টা আমরা আলোচনা আসতে চাই, সেটি হলো সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত ফেসিবাদের পুনর্বাসন নয়। মানবতা বিরোধী অপরাধে যখন কোনো দল অভিযুক্ত হয়, আমাদের পৃথিবীর ইতিহাস বলে তাদের আগে বিচার করা হয়, শাস্তি দেওয়া হয়, এবং তার আগে তার রাজনৈতিক অধিকার নিয়ে কোনো আলোচনা করা হয় না। কেননা আপনি ইউরোপের দিকে তাকান, জার্মানির দিকে তাকান, আপনি যখনই গণহত্যা করবেন, বাংলাদেশ আওয়ামী লীগ গত 15টি বছর ঠিক ওই কাজটিই করেছে, যেটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে কলঙ্কময়। কেননা আপনি এক মাসে আপনি 1000-এর বেশি মানুষ হত্যা করেছেন। আচ্ছা, তারপরে আপনাকে কিন্তু ভুলে গেলে হবে না, আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন দিয়ে মানুষ হত্যা করেছে। রাষ্ট্রের পুলিশ তো করেছেই, বিজেপি করেছে, সেনাবাহিনী করেছে, কিন্তু র্যাব করেছে, কিন্তু তার দলীয় সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, হকার্স লীগ, ছিন্নমূল হকার্স লীগ যা যা ছিল, তাদেরকে দিয়ে তারা অস্ত্র নামিয়েছে, তারা গুলি করেছে। আমাদের কাছে তার ফুটেজ আছে, স্টিল ছবি আছে, সেই পরিবারগুলো জানে। কাজে আওয়ামী লীগ যে একটি সন্ত্রাসী দল এবং আওয়ামী লীগ যে গণহত্যা করেছে এবং মানবতা বিরোধী অপরাধ করেছে, এই ব্যাপারে বিচারে পর্যাপ্ত সুরাহা না হওয়া পর্যন্ত আপনি কিন্তু কোনো রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলতে পারেন না। এবার আপনার দ্বিতীয় জায়গায় আসি। আপনি যে একটু আগে বলছিলেন যে ইশারা ইঙ্গিত রয়েছে, গুঞ্জন রয়েছে, সব সত্যি। আপনার মনে রাখতে হবে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিবাজ শাসক ছিল শেখ হাসিনা এবং তার সরকার, এবং অনেক ধরনের দুর্নীতি করেছে। তার মধ্যে একটা বড় দুর্নীতি হচ্ছে ফাইন্যান্সিয়াল দুর্নীতি। তারা $100 বিলিয়ন মতো চুরি করেছে। কাজে এই লোকগুলোর হাতে প্রচুর টাকা পয়সা রয়েছে, তাদের নেক্সাস রয়েছে, নেটওয়ার্ক রয়েছে, অস্ত্র রয়েছে, এমনকি প্রশাসনে এখন পর্যন্ত 99% মানুষ তাদের, কেননা 15 বছরে তারা দলীয়করণ করেছে। কাজেই তারা যে তাদেরকে পালাতে সহযোগিতা করবে, লুকিয়ে থাকতে সহযোগিতা করবে, খুব অস্বাভাবিক না, বরঞ্চ সেটাই স্বাভাবিক। কেননা আমরা তো রাতারাতি একটি সৎ দেশ হয়ে যাব না, আর টাকার তো এখন মূল্যমান আছে। আমরা শুনেছি কেউ কেউ কত টাকার বিনিময়ে পালিয়েছেন, তার মধ্যে সীমান্ত দিয়ে পালিয়েছেন, এয়ারপোর্ট দিয়ে পালিয়েছেন। এমনকি হাসান মাহমুদ, তাকে এয়ারপোর্টে আটক করার পরে উনি কি করে ইউরোপের একটি দেশে গেলেন, এগুলো কিন্তু জবাবদিহিতার আওতায় আনতে হবে। কারণ কি, আমরা অনেকেই, আমি শিওর সরকারটি অনেক গুরুতর বিষয় নিয়ে ব্যস্ত রয়েছেন, কিন্তু এটি আমার মনে হয় সবচেয়ে গুরুতর, যে আপনি আগের কালপ্রিটদেরকে হাতে নিচ্ছেন কিনা, আইনের আওতায় আনছেন কিনা এবং বিচার করছেন কিনা। আবারও বলি যে আওয়ামী লীগ আমাদের উপরে অত্যাচার করেছে বলে বা বিচারহীনতা সংস্কৃতি চাপিয়ে দিয়েছিল বলে আমরা কাউকে বিচারহীনতা সংস্কৃতিতে নিতে চাই না। অতএব গণপিটুনি, আদালতে আক্রমণ করা, এগুলো কিন্তু আমাদের কাছে পছন্দনীয় না। কিন্তু যেটি পছন্দনীয় সেটি হচ্ছে তার সুচারু অপরাধ বিবেচনা করে মামলা করা, গ্রেফতার করা, আইনের আওতায় আনা। আমি এই জন্য জোর দিচ্ছি, আপনি অনেক নতুন নতুন ক্রিয়েটিভ অপরাধের খবর পাবেন। ধরুন একজন ক্রিকেটার যদি মানি লন্ডারিং এর সাথে যুক্ত থাকে, অথবা সে যদি দুর্নীতি করে শেয়ার মার্কেটের সদস্য হয়, অথবা সে যদি বিভিন্ন নৈতিক স্খলনের অভিযোগে অভিযুক্ত হয়, আপনি কি তাকে ক্রিকেটার ভাববেন নাকি একজন সামাজিক অপরাধী ভাববেন? বাংলাদেশ যেন পরিষ্কারভাবে বুঝে নেয় কে ক্রিকেটার, কে সামাজিক অপরাধী, কে সাংবাদিক, কে নদী দখলের অংশীদার। আমরা একটু জাহিদ ভাইয়ের কাছে আবার যাই। জাহিদ ভাই, একটু অন্যরকম প্রশ্ন, সেটি হলো ফেসিবাদের পুনর্বাসন নয়, ছাত্র জনতা স্পষ্ট করে বলে দিয়েছে। এখন রাজনৈতিক নানান কারেন্ট কাজ করেছে, ভেতরে ভেতরে নানান ধরনের আলোচনা হচ্ছে, এটা আপনারা ভালো জানেন। এই ধরনের আলোচনার পরিপ্রেক্ষিতে ফেসিবাদের পুনরুত্থান হতে পারে বা পুনর্বাসন হতে পারে, এই জটিলতা কি আছে? আমি একটা জিনিস আওয়ামী লীগ সম্পর্কে কন্টেস্ট করি, মানে আমি আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল বলতেও প্রস্তুত না। মানে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল বললেও না, লিস্ট একটা সম্মান দেখানো হয়। কেন? আপনি যদি সেই ফ্যাসিবাদের উত্থান এবং ওই সময়কার বিকাশ দেখেন, সেই মুসলিনি বলেন বা হিটলার পরে ডিফারেন্ট একটু ফর্মে তার নাজিজম বলেন, ওর না আদর্শ ছিল, ওর যে ন্যারেটিভ আমাদের সামনে আনতো, সেই আদর্শ তারা বিশ্বাস করতো এবং তার দলের লোকজন বিশ্বাস করতো। আমি প্রশ্ন করছি, আওয়ামী লীগ যে ন্যারেটিভ দিয়ে দেশ চালাতে চেয়েছে, তার দলের লোকজন সেটা বিশ্বাস করতো? নো ওয়ে। এটা আউট অ্যান্ড আউট একটা মাফিয়া সরকার একেবারে। মানে আমি ফ্যাসিস্ট বলেছি, তাকে আমরা ফ্যাসিস্ট কেন বলি? ও কতগুলো ফ্যাসিস্টদের ইউজ করা, কতগুলো টুল সে ইউজ করতো। যেমন একটা বয়ান তৈরির চেষ্টা করা, ভাগ করা, রাষ্ট্র এক ধরনের ভালনারেবিলিটি দেখা, ওই ষড়যন্ত্র হচ্ছে বলে বলে আপনি নানান রকম, এগুলো সব ফ্যাসিস্টদের কতগুলো কৌশল। একটা ভিকটিম 21শে আগস্ট 15ই আগস্ট দেখিয়ে আপনি আপনার জীবনে ঘটা কিছু বিয়োগান্তক ঘটনাকে দেখিয়ে এবার দেশ ধ্বংস করে দেওয়ার রাইট তো আর আপনার নাই, কিন্তু আপনি সেটা করছেন। এগুলো সব ফ্যাসিস্টদের কতগুলো টুল। এবং আপনি
ফ্যাসিস্টরা যেটা করতো তাদের কনসেন্ট ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা ভীতি সামনে আনতো। হিটলার কি করেছে? কমিউনিস্টরা এসে গেল, এখানে স্বাধীনতা বিরোধী জঙ্গি এসে গেল, যেটা আমরা দেখছি ভারতেরও একই রকম বয়ান। সো ওরা কতগুলো ফ্যাসিস্ট, কতগুলো টুল ব্যবহার করেছে বলে আমরা ফ্যাসিস্ট বলছি। ফ্যাসিস্ট বললেও লিস্ট যে সম্মান দেখানো, আমি এটা আওয়ামী লীগকে দেখাতে প্রস্তুত নয়। ভবিষ্যতের পৃথিবীতে মাফিয়া স্টেটের উদাহরণ হিসাবে বাংলাদেশ আসবে, শিওর থাকেন আপনি, একাডেমিক আলোচনায় আসবে। হতে পারে কিনা? উত্তর হচ্ছে, প্রথম কথাটা হচ্ছে ওদের শক্তি কিন্তু খুব দুর্বল হয়ে গেছে তা না, বাংলাদেশে প্রচুর হার্ডকোর ভোটার আছে এবং তাদের একটা রিজার্ভ ভোটের ব্যাংক আছে, সেই সংখ্যাটা খুব ছোট হবে না। আর যেটা আশরাফ ভাই বললেন খুবই জরুরি, ইনর্মাস অ্যামাউন্টের টাকা আছে তাদের হাতে। এখন এই টাকা দিয়ে, যেমন আমরা রিসেন্টলি দেখেছি যে আওয়ামী লীগের লোকজন কোনো একটা দলে জয়েন করছে, এবং এই পরিমাণ টাকা যখন আছে তারা সোসাইটিতে নানান কিছু দে ক্যান পারচেজ। এটা খুবই রিস্কি ব্যাপার, প্লাস তাদের পুরো প্রশাসনের সেট আপটা আছে। আর একটা জিনিস খুব আমি সিরিয়াসলি মনে করি, সেটা হলো আমরা যদি নিজেদের মধ্যে বিভেদটা হতে থাকে তাহলে সেই সম্ভাবনা থাকে। খেয়াল করবেন বিজয়ের পর থেকে আমরা কতগুলো অনাবশ্যক বিতর্কে ঢুকেছি। একটা বিতর্ক আমি উল্লেখ করতে চাই, এই আন্দোলন কি খুবই প্ল্যান্ড, আমরা প্ল্যান করেছি, আমাদের প্ল্যান মতো হয়েছে, এই আলোচনা আছে, বা কেউ কি প্ল্যান করেছে, কি করেছেন, ইটস টু আর্লি টু ক্লেম দ্যাট ক্রেডিট। এটা একেবারে স্পন্টেনিয়াস, আমাদের আলোচনার জায়গা নেই, বাট উই ক্যান প্রুভ ইট। আর ওই যে শুরুতে যেটা বলছিলেন, উই ডু হ্যাভ দ্য ট্র্যাক রেকর্ড। আমরা দুজনই দীর্ঘদিন থেকে এই সরকারের, মানে মাফিয়া সরকারের ন্যারেটিভ ভাঙারও কাজ করেছি। শুধু আশা না, ও তো আমাদের সামনে ন্যারেটিভ আনতো। আমি উন্নয়ন করেছি, উন্নয়ন যে হয় নাই, কেন হয় নাই, কিভাবে হয় নাই, আমরা এই ফাইটগুলো করেছি। সো আমরা কেউ ক্লেম করার চেষ্টা করছি, কেউ আবার আরো কিছু ইস্যু, খুবই পেটি ইস্যু নিয়ে আমরা আলোচনা মাঠে ছাড়ছি, এবং আমরা নিজেদের মধ্যে এবার এটা করতে করতে যারা একসাথে ফাইট করেছিলাম তাদের মধ্যে বিভেদ। এই প্রসঙ্গে একটি কথা বলি, সেটি হলো যে আসলে ছাত্র জনতার যে প্রত্যাশাটা, জি, এদের প্রত্যাশাটা ছিল যারা বিরোধী দলের ছিল, রাজনৈতিক দলগুলো, এরা এক জায়গায় থাকবে, জি, এবং এই সরকারকে সংস্কারে সহযোগিতা করবে, জি, এটাই তো ছিল। জি। কিন্তু এখান থেকে নানান ধরনের আলোচনা আসে, যে পরস্পরের বিরুদ্ধে কথা বলা বা নেমে যাওয়া, এটা কি এখন সময়? একেবারেই সময় না। কিন্তু আমি আপনাকে একটা কথা আবার বলতে চাই, সেটা হলো আমরা সংস্কার নিয়ে যেহেতু আলোচনা তুললেন, সংস্কার কথার কথা যে আপনি একটা সংস্কার করলেন, ওটা কি এফেক্টিভ হবে? যেমন একটা ছোট উদাহরণ দিই, বলা হচ্ছে দুবারের বেশি কেউ প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না। তো একটা দল বিএনপি পরপর দুবার বলছে, কিন্তু আমি ধরে নিলাম যে না, আপনি দুবারের বেশি প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না, লিখে টিকে গেলেন, হয়ে গেল। দুবার একজন প্রাইম মিনিস্টার হলেন, তৃতীয়বার হলেন না। কিন্তু প্রাইম মিনিস্টার হওয়াই কি পাওয়ারের জন্য যথেষ্ট? দ্যাটস আ ভেরি নাইস এক্সাম্পল আমাদের পাশে। সোনিয়া গান্ধী যখন কংগ্রেসের আগে, মানে এই মোদির আগে তো দুবার কংগ্রেসের সরকার ছিল, জিতলেন, তখন উনি প্রাইম মিনিস্টার হতে চাইলেন, বিজেপি খুব সমালোচনা করলো, উনি তো বিদেশি, উনি একটা ট্রিক করলেন, উনি আর প্রাইম মিনিস্টার হলেন না। মনমোহনের দুই সরকারের সময় ক্ষমতা আসলে কার হাতে ছিল? সোনিয়ার কাছে। সোনিয়ার কাছে ছিল, উনি ক্ষমতায় ছিলেন না। পুতিন পরপর দুইবার প্রেসিডেন্ট হলেন, তৃতীয়বার পরপর হওয়া যাবে না, মেদভেদেভকে প্রেসিডেন্ট বানালেন, ক্ষমতা কার হাতে ছিল? উনি প্রাইম মিনিস্টার হয়েছিলেন তখন। সো আপনি যদি ট্রুলি বিশ্বাস না করেন কোনো রিফর্মের ক্ষেত্রে, এটা টাফ। সেজন্য আমি মনে করি হ্যাঁ, দলগুলো যে বলছে তাতেও সমস্যা নেই, সংস্কার করব কিনা, কতটুকু করব, এই আলোচনাগুলো হেলদি, একটা কনসেনসাস তৈরি হোক। কিন্তু যে কথাটা বলছি, আমরা কতগুলো ইস্যুতে অহেতুক ডিবেট করছি, যেটা বিভেদ তৈরি করছে। আর এখন সময় না, একেবারেই সময় না, একেবারেই সময় না। সেই সময় আমরা করছি, এই বিভেদ যদি হয় তাহলে ওই যে বললাম তাদের হাতে অনেক শক্তি আছে। এবং আমরা খোলাখুলি বলি, একটা উদাহরণ দেই, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তার কিছু মিলিটারিকে আনএক্সপেক্টেড চ্যালেঞ্জ ফেস করতে বলছেন। উনি তিনটা ঘটনা বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস যুদ্ধ এবং বাংলাদেশ। তার মানে আমরা বুঝতে পারছি এই দেশটা আমাদের বিরুদ্ধে এখনো কিভাবে রিয়্যাক্ট করার চেষ্টা করছে। ডক্টর ইউনুস পিটিআইকে একটা ইন্টারভিউ দিয়েছেন, সমস্যা হচ্ছে উনি একটা স্বাধীন দেশের মতো কথা বলেছেন, উনি স্লেভের মতো কথা বলবো। আচ্ছা, তো যেটা বলছিলাম, শুধুমাত্র দেশের অভ্যন্তরে না, দেশের বাইরেও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সো আমাদের এই সময় বিভেদের কোনোভাবেই সময় না। বেশি বিভেদ হলে তাদের এক ধরনের উত্থান কোনো ফর্মে দেখা যেতেও পারে। ছাত্রদের আরেকটা দাবি, জি, তারা চেয়েছেন যে রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করা। আমি মনে করি যে রোডম্যাপ জরুরি, এবং রোডম্যাপে না সময়সীমার চেয়ে কার্যক্রম জরুরি। যেমন আমি জানি রাজনৈতিক দলগুলো জনপ্রিয়ভাবে সময়সীমার জন্য চাপ দিচ্ছেন, এবং আমি এটিকে খুব যে অযৌক্তিক বলবো তাও না, কারণ
ওপেন এন্ডেড কোনো কিছু ভালো না, তার মধ্যে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। কিন্তু আপনি যদি না জানেন আপনার স্কোপ অফ ওয়ার্ক কি, তাহলে আপনি সময়সীমাটা কি করে বলবেন, এটি অযৌক্তিক। আচ্ছা, ছাত্রদের এই দাবির পক্ষে আমি, এবং দেখুন আমি একটা কথা পরিষ্কার করে বলি, গণ অভ্যুত্থান হয়েছে নির্বাচন দিবে বলে তাই না, গণ অভ্যুত্থান হয়েছে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যাবে এজন্য না, গণ অভ্যুত্থান হয়েছে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারকে বিদায় করার জন্য, বিদায় করে জনগণের রাষ্ট্র কায়েম করার জন্য। এটি কিন্তু রাজনীতিবিদদের মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং তারা 15 বছর ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন এই সরকারকে বিদায় করতে। সেটি ছাত্র জনতা রাস্তায় নেমে 1000 মানুষের জীবন দিয়েছেন সবাই, মাদ্রাসা স্টুডেন্ট থেকে ইংলিশ মিডিয়ামের বাচ্চাটা পর্যন্ত। এবং রাজনীতিবিদদের সম্মান করতে হবে জনগণের শক্তিকে, এবং তাদের রাজনীতির ইস্যুকে কিছুদিনের জন্য পাশে রেখে তাদের জনগণের শক্তিতে বিশ্বাস করতে হবে। প্রিয় দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, আমরা এক্ষুনি ফিরব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন 11 সেপ্টেম্বর থেকে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আসলে আমরা রোডম্যাপের কথা বলছিলাম। আমি রোডম্যাপের ব্যাপারে পরিষ্কার বলি, আমাদের একটা কর্মসূচি থাকা দরকার। আমরা কোন 5টি কাজ করব রাষ্ট্রকে সংস্কার করার জন্য। ধরেন আমি সংবিধান সংশোধন করব, আমি সংসদীয় রীতিনীতির কি ব্যবস্থা করব, সংবিধানে আমি কি কি জিনিস সংশোধন করতে চাই। আমরা করতে চাই যে অপার ক্ষমতা প্রধানমন্ত্রী পান, সেটি বাদ করতে চাই বা ব্যালেন্স করতে চাই। আমরা 2বারের বেশি হবে না সেটি বলতে চাই। আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নির্বাচন হবে প্রতি 5 বছর পর পর, সেটি অন্তর্ভুক্ত করতে চাই। আমরা জাতীয় সরকারের একটি আলোচনা করছি, সেটি সংবিধানে অন্তর্ভুক্ত করতে চাই। এবং আপনি জানেন যে আরও যদি যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, এগুলো কিন্তু সংবিধানের মৌলিক কাঠামো। কাজেই রাষ্ট্র সংস্কারের জন্য 1 হচ্ছে সংবিধান, 2 হচ্ছে রাষ্ট্রের যে প্রশাসন, সেটি আপনি কিভাবে পরিচালিত করবেন। ধরুন 1 বছর পর বা 2 বছর পরও যদি নির্বাচন হয়, ওই সরকারের অধীনস্থ হবে কি প্রশাসন, পুলিশ প্রশাসন, সেটিকে আমরা কি করে নিয়ন্ত্রণ করব। সরকার যাই হোক, আপনি যে কোনো সভ্য রাষ্ট্রে যেভাবে প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজ করেন অথবা রাষ্ট্রের কর্মচারীরা কাজ করেন, সেই ব্যবস্থা আমরা কি করে আনতে পারবো। 3 হচ্ছে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, সংসদ, এটি কিভাবে আলাদা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসাবে কাজ করবে। এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাদেরকে আমরা বলেছিলাম রক্ষা কবচ হবেন এবং ব্যালেন্সের কাজ করবেন, তারা কিন্তু আত্মসমর্পণ করেছেন। আপনি জানেন সরকার পালানোর সাথে সাথে তারাও পালিয়ে গেছে। গতকালকে বা পরশুদিন হয়তো প্রধান নির্বাচন কমিশনার পালাচ্ছিলেন এবং জনগণ তাদেরকে দৌড়ানি দিচ্ছিল। এই দৃশ্য আমরা কিন্তু ভবিষ্যতে আর দেখতে চাই না। তবে আমরা যদি এই শিক্ষা এবারে অর্জন না করি, তাহলে কিন্তু এই দৃশ্য আবার দেখতে হবে এবং এর চেয়েও খারাপভাবে দেখতে হতে পারে। আমি শুধু 2টি কথা বলে শেষ করি। হঠাৎ করে দেশটি স্বাধীন হয়েছে, কেউ আয়নাঘর থেকে বেরিয়ে এসছেন, কেউ মাটির নিচ থেকে বেরিয়ে এসছেন। আমি এক ভদ্রলোককে চিনি, কবরস্থানে থাকতেন আওয়ামী লীগের শাসনের ভয়ে, বিএনপির লোক। তাদের কিন্তু এক ধরনের উচ্ছ্বাস আতিশয্য থাকবে, কিন্তু তারা অহেতুক বিতর্ক তৈরি করে জাতীয় সঙ্গীত কি হবে, জাতীয় পতাকা কি হবে, দেশের নাম কি হবে, এই ধরনের বেহুদা বিতর্ক তৈরি করে আওয়ামী লীগকে বিভিন্নভাবে পুনর্বাসনের যে সুযোগ করে দিচ্ছেন, সেটি চরম কঠিন হস্তে বন্ধ করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে রাজনীতিবিদদের মনে রাখতে হবে তাদের কোন্দলের কারণেই ফ্যাসিবাদী শাসন স্টাবলিশ হয়েছিল। এই কোন্দল যদি তারা এই সময়ে করেন, মনে করেন যে সুযোগ তৈরি হয়েছে কোন্দল করার, তাদের রাজনীতি দলীয় রাজনীতি করার তারা অনেক সুযোগ পাবেন। বাংলাদেশ রাষ্ট্র এখন জাতীয় রাজনীতি চায়। প্রতিবেশী ভারত সেনাবাহিনীকে প্রস্তুত হতে বলেছে, পানি দিয়ে দস্যুতা করছে, সীমান্তে হত্যা করছে। এমনকি আপনার গণমাধ্যমের দিকে যদি তাকান, তাদের ন্যারেটিভ হচ্ছে শেখ হাসিনা পালিয়েছে, ইসলামিস্টরা ক্ষমতা নিয়ে নিয়েছে এবং বাংলাদেশের এখন তালেবান হতে অপেক্ষা, আফগানিস্তান হয়ে যাবে বাংলাদেশের পরিণতি। এই তো আপনাকে এই মুহূর্তে আমাদের সমস্ত বিভেদ ভুলে, ভিন্নতা ভুলে, বিতর্ক ভুলে জাতীয় ঐক্য তৈরি করতে হবে, যাতে করে আমরা বাইরের শত্রু এবং ভেতরের শত্রু দুটোকেই একসাথে মোকাবেলা। জাহিদ ভাইয়ের কাছে যাই। জাহিদ ভাই, এখানে আশরাফ ভাই অনেকগুলি কথা বলেছেন,
এবং সবগুলোর জন্যই আসলে যেটা দরকার এবং যে কথাগুলো সামনে এসছে সেটা হলো সংবিধান পুনর্লিখনের প্রশ্ন। সংবিধান পুনর্লিখন একটা আলাপ, মানে প্রথম কথা হচ্ছে আমাদের যে সংবিধান আছে, বিশেষ করে পঞ্চদশ সংশোধনীর পর সংবিধানে যা করেছেন, মানে শেখ হাসিনা যা ইচ্ছা তা করেছেন। মানে পঞ্চদশ সংশোধনীতে আপনি এমন কতগুলো কথা লিখেছেন যেটা সংবিধান লিস্ট বোঝে, ন্যূনতম বোঝে এমন একজন মানুষ ওগুলো করে। যেমন ধরুন আপনি 1/3 অফ দ্য সংবিধান প্রায় চেঞ্জ করা যাবে না, মানে আজকে থেকে যদি 50,000 বছর 5,000 বছর বাংলাদেশ টিকে থাকে, সংবিধানের ওই জায়গাগুলো আপনাকে রেখে দিতে হবে। মানে আপনি আজকে থেকে 500 বছর পরে কি হবে আপনি জানেন, সো আপনি বিরাট একটা অংশ, মৌলিক অধিকারের অংশ সব অপরিবর্তনীয় করে ফেলছেন। সো পঞ্চদশ সংশোধনীর পর এটার কোনো সংবিধান নাই। এখন এটা কোর্টের রায়েও কিন্তু পাল্টে যেতে পারে, কারণ আমরা জানি 50th অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ করা হয়েছে ডক্টর বদিউল আলম মজুমদার সহ একটা গ্রুপ, এবং এটা বাতিল হয়ে যাওয়ারই কথা। শুধু সেটাই না, যখন এই অ্যামেন্ডমেন্টটা করা হয় তখন 12th যে অ্যামেন্ডমেন্ট ছিল সেটার অধীনে গণভোটের বিধান ছিল সার্টেন, সেটা উঠিয়ে দেয়নি, সেটা ছাড়াই আপনি পঞ্চদশ করেছেন, সুতরাং এটা অবৈধ। আচ্ছা, এর আগেও কি আমাদের সংবিধান ঠিকঠাক ছিল? কারণ আমরা এখন সিরিয়াসলি মনে করি আমাদের অনেকগুলো অ্যামেন্ডমেন্টের দরকার আছে, আমাদের ইনস্টিটিউটগুলো, আমাদের বিচার বিভাগ, আমাদের জাহিদ ভাই, রাষ্ট্র সংস্কারের যে কথাটা বলা হচ্ছে এখানে হাত নিলে সেটা সম্ভব নয়। একদম। এখন প্রশ্ন হচ্ছে সংবিধানকে কি আমরা সংশোধন করব না পুনর্লিখন করব? আবারও বলছি, এটা নিয়ে এখনো ডিসিশন হয়ে যাওয়ার স্কোপ হয়নি, কিন্তু আমরা একটা জায়গায় একমত, আমাদের যে সংবিধান এমনকি পঞ্চদশ সংশোধনীর আগেও ছিল, সেটাও আমাদের এই যে একটা দেশ সেটাকে ঠিকঠাক মতো অপারেট করার মতো সংবিধান নাই। সুতরাং সংবিধানের পরিবর্তন ইজ মাস্ট। এখন সোসাইটিতে যে আলাপটা এসছে পুনর্লিখন না সংস্কার, সেই আলাপটা চলুক। কিন্তু একটা সমস্যা হলো আসলে এই সংবিধানটি সংস্কার করা বোধহয় কঠিন, পুনর্লিখনই সহজ আমার কাছে। আমি আবার যদি বলেন, আমরা যদি আজকে কোনো একটা শুধু একমাত্র ইস্যু হতো, আমি বলতে পারি যে সংবিধান সংস্কার করেও অনেক কিছু সম্ভব। আমি একটা কথা একটু যোগ করি এই আলাপের বাইরে গিয়ে। আমরা কনস্টিটিউশন অ্যামেন্ড করার ক্ষেত্রে করব, ঠিক আছে, এটা লাগবেই, কিন্তু আমরা দুটো জিনিস, সংবিধানকে ওভার এস্টিমেটও করবো না, আন্ডার এস্টিমেটও করবো না। আমরা কেউ আন্ডার এস্টিমেট করি, আমরা কেউ ওভার এস্টিমেট করি। ওভার এস্টিমেটও করবো না, কারণ হচ্ছে আমরা মনে করছি সামহাও কেউ যে সংবিধানকে ঠিকঠাক মতো লিখে সুন্দর করে ফেলতে পারলে বাংলাদেশ অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল হবে। সেটি কিন্তু হবে না, নো ওয়ে। সো এই আলাপগুলো করতে গিয়ে, কারণ আমরা যারা মনে করছে একটা সুন্দর সংবিধান নতুন করে লিখে ফেললে সবকিছু ঠিক হবে, আমি এটাও এন্ডোর্স করি, এবং আমি দেখাতে পারি কিছু মৌলিক সংস্কার যদি আমরা করতে পারি, সেটাও আমাদের অন্তত আরো বেশ কিছু বছরের জন্য, আমি বলছি না এটা ফরএভার হবে। ইভেন আপনি আজকে একটা নতুন সংবিধান লিখলেও কিছুদিন পর এটা হতেই পারে যে আপনাকে নতুন করে সেটাকে অ্যামেন্ড করতে হবে। আমি একজন বিখ্যাত লেখকের একটা বিখ্যাত বইয়ের মানে ব্যবহার করতে চাই। বইটার নাম হচ্ছে হাউ টু সেভ এ কনস্টিটিউশনাল ডেমোক্রেসি, আজিজ জেড হক এবং টম গিন্সবার্গ রাইটার। ওনারা ওখানে একটা খুব সুন্দর কথা কনস্টিটিউশন নিয়ে বলেছেন, এটা একটা সফটওয়্যারের মতো যেটা আপডেট করতে হয়। পৃথিবী পাল্টে যাচ্ছে, ধরুন 10 বছর পর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন জায়গায় গিয়ে ঠেকতে পারে আপনি আসলে জানেন না। সো হতে পারে আপনি একটা নতুন সংবিধান লেখার পরও, আইন তৈরি তো করবেনই, সংবিধানেই কোনো একটা চেঞ্জের জায়গা আপনার তৈরি করা হতে পারে। সেই জন্য বলছি আমরা একটু ওপেন থাকি, সংস্কারও হতে পারে, পুনর্লিখনও হতে পারে, কিন্তু কনসেনসাস ইজ ইম্পর্টেন্ট। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা যাই করি না কেন, দলগুলোকেও কনভিন্সড হতে হবে, কনভিন্স করতে হবে, আদারওয়াইজ এই সরকার তো অনন্তকাল থাকবে না। দিনের শেষে নির্বাচন হবে, নির্বাচিত সরকার আসবে। সো রাদার আমাদের এই চাপটা সব দলের উপর তৈরি করতে হবে যে আমরা যেটা চাইছি আপনারা বলেন তো এটা আপনারা চান কিনা, না চাইলে কেন চান না, এটা এই ঝুঁকিতে ফেলে দেয়া। 70 ধারা অনুযায়ী আপনি ভোট দিলেই বিপক্ষের পদ চলে যাবে, সো আমরা বলবো যে আমরা এটা করতে চাই, সব দল বলুক তো আপনি যদি না চান কেন চান না, তখন কিন্তু তাদের জন্য এটা সহজ হবে না। সো তাদেরকে এই প্রসেসে ঢোকাতে হবে আমি মনে করি। আমরা একটি নতুন প্রসঙ্গে আসবো, অন্য প্রসঙ্গে। আপনারা দেখেছেন, দুজনেই দেখেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে, যেটা আমরা পিটিআই নামে চিনি, সেখানে সাক্ষাৎকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন যে নিষ্ঠুরতার বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার উপর জোর দিয়েছেন। আর সবচেয়ে বড় কথা হলো যে কতদিন পরে কোনো সরকার প্রধান বাংলাদেশে এত স্পষ্ট করে কথা বললে সেটা একটা দেখার বিষয়। আশরাফ ভাই, ডক্টর ইউনূসের শপথ নেওয়ার আগে থেকে তার যে অবস্থানটি, এবং শপথ নেওয়ার পরে তো বটেই, তার যে অবস্থানটি আমার সবচেয়ে পছন্দের হয়েছে সেটি হচ্ছে ভারতের ব্যাপারে একটি স্বাধীন রাষ্ট্র যেই ভাষায় কথা বলা উচিত ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি সেটা বলতেছেন। উনি ফ্রান্সে থাকতেই এনডিটিভি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন,
যে বাংলাদেশে ডিস্টার্ব হলে সেভেন সিস্টার ডিস্টার্ব। আমি সেইটার উদাহরণই দিচ্ছি যে ভারতের যে সেভেন সিস্টার রয়েছে যাদের একটি চিকেন নেক 18 কিলোমিটারের ভেতর দিয়ে যাতায়াত করতে হয়, আপনি জানেন সেখানে ডিস্টারবেন্সের জন্য হাজারটা উপকরণ রয়েছে। বাংলাদেশ যদি চায় বা আশেপাশের কেউ যদি চায় সেটি ডিস্টারবেন্স হতে পারে, কিন্তু বাংলাদেশে যারা অস্থিতিশীলতা তৈরি করবে সেটি আজকে মাইনরিটি ইস্যুতে হোক, সেটি সীমান্ত ইস্যুতে হোক, সেটি উস্কানি দিয়ে হোক, এবং ভারতের সবচেয়ে বড় কূটনৈতিক ব্যর্থতা ছিল ভারত আসলে শেখ হাসিনার সাথে সম্পর্ক করেছে, এবং এমনকি সরকারের সাথে ওইভাবে না, জনগণের সাথে তো নয়। আচ্ছা, তারপরে উনি পিটিআইয়ের সাথে সাক্ষাৎকারে গত কয়েকদিন যেভাবে কথা বলেছেন, দেখুন আমাদের অভ্যাস হয়ে গেছিল নতজানু পররাষ্ট্রনীতি দেখা, যেহেতু সরকারটি কোনো রকমের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় ছিল 15 বছর এবং কোনো রকমের ভোট ছাড়া, অতএব তখন ভারত তাকে লেজিটিমেসি দিত যে এটি একটি সরকার এবং নির্বাচিত সরকার। বিনিময়ে ভারত যেটি কেড়ে নিত সেটি হচ্ছে আমাদের মেরুদণ্ড, আমাদের রেভিনিউ আয় করার পথ, এবং যে কোনো বিষয়ে, দ্বিপাক্ষিক বিষয়ে চোখের দিকে তাকিয়ে একই প্ল্যাটফর্মে দাঁড়ানোর সাহস। সেটি আপনি যদি ট্রানজিটের ইস্যু দেখেন, দেখুন আমরা কিন্তু আমাদের দেশের উপর দিয়ে যে কাউকে যোগাযোগের ব্যাপারে আগ্রহী, কিন্তু আমি রেভিনিউ পাচ্ছি কিনা। বিশ্বব্যাংক যেই রেভিনিউ আপনাকে সুপারিশ করেছিল আপনি তার 1/10-ও আসেননি, এবং আমাদেরকে একসময় নেপাল ভুটানে গেলে যেরকম মনে হতো, গত 15 বছর আমার বাংলাদেশে থেকে মনে হয়েছে যে আমরা একটি করদ রাজ্য এবং আমরা ভারতীয় আধিপত্যবাদের একেবারে নিষ্ঠুর এবং নিকৃষ্ট শিকার। এটি কিন্তু বাংলাদেশের জনগণের কারণে হয়নি, এটি হয়েছে আওয়ামী লীগের কারণে, এবং যেই আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ভণ্ডুল করেছিল, জনগণকে অপমান করত, এবং সে ভারতের অধীনে থেকে ভারতের সহায়তায় ক্ষমতায় থাকতে চেয়েছে। পিটিআইয়ের সাথে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস যেটি বলেছেন যে তিস্তার যে পানি বন্টন সেটি আন্তর্জাতিক আইনে হতে হবে, এবং আপনি দেখুন শেখ হাসিনা ভারতে এখন কি অবস্থায় আছেন এটা আমাদের জানতে হবে। উনি আমাদের একজন অপরাধী, আমাদের দেশ থেকে পালিয়ে গেছেন। ভারতের একজন পালিয়ে আসা লোককে যদি আমরা আশ্রয় দিতাম, ভারতের ভূমিকা কি হতো এটি ভারতকে জিজ্ঞেস করতে হবে। এবং সেইখানে বসে উনি প্রতিদিন ভিডিও কল করছেন, কর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন এবং তাদেরকে নতুন নতুন প্ল্যান করতে বলছেন। এই যে শিল্পীরা যারা গরম জলের সুপারিশ করেছিলেন ছাত্রদের উপরে, তাদের সাথে যোগাযোগ করছেন। এই কর্মকাণ্ড যদি উনি করতে থাকেন, তাকে অচিরে দেশে এনে আটকে রাখা দরকার এবং বিচারের আওতায় এনে বিচার করা দরকার। এই তো এখন আমার মনে হয় ডক্টর ইউনূস, এবং উনি যখন জাতিসংঘে যাচ্ছেন 22 তারিখে, উনি আগ্রহ প্রকাশ করেছেন উনি নরেন্দ্র মোদীর সাথে কথা বলতে চান। আমার মন ভরে গেছে একজন বাংলাদেশের সরকারের প্রধানের এই দৃঢ় ভূমিকায়, এবং এটি প্রকাশ্য। আমি গতকালকেও ভারতের প্রধান টেলিভিশন চ্যানেলের টকশো দেখেছি, তারা ডক্টর ইউনূসকে ইসলামিক দলগুলোর প্রতিনিধি বলছেন, মিলিট্যান্ট জঙ্গিদের প্রতিনিধি বলছেন, এবং বাংলাদেশের বর্তমান শাসনকে জঙ্গিদের সরকার বলছেন। অর্ণব গোস্বামীর টকশোতে আমি দেখলাম। আসলে এই প্রসঙ্গে আমি একটি লাইন বলে জাহিদ ভাইয়ের কাছে যাব। আসলে ভারতীয় মিডিয়া আসলে কি মিডিয়া? অর্ণব গোস্বামীর কথা তো বললেন, সেটা জোকার হিসাবে কিন্তু গোটা ইন্ডিয়াতে। আমি জাহেদ উত্তর দেওয়ার আগে আপনার সাথে শুধু যোগ করি, আমাদের আপনি ইতিহাসে কখনো শুনেছেন কোন সরকার পতনের পরে সব সম্পাদক পালিয়ে যায়, সব মালিক পালিয়ে যায়, সব মিডিয়া হাউসের মালিকানা পরিবর্তন হয় অথবা সম্পাদকীয় নীতির পরিবর্তন হয়? কখনো শোনেননি। দেখুন আমি আপনাকে একটা কথা বলি, 71 নামে, 21 নামে, 52 নামে কোনো চ্যানেলের লাইসেন্স দেওয়া ঠিক হয়নি, এখনো সময় আছে, আপনি সেটি প্রত্যাহারও করতে পারেন, তাদেরকে নতুন লাইসেন্স দেন। দেখুন এই লাইসেন্সগুলো তাদেরকে দালাল হিসাবে কিছুটা সুবিধা দিয়েছে, এবং আমরা তো দেখেছি প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে ইতিহাসের দালালি আমরা দেখেছি। আমাদের মনে হয় আশরাফ ভাই মিডিয়া নিয়ে আলাদা একটা আমাদের আলোচনা করতে হবে। এবং ফরিদ আমি আপনাকে বলি, আমি এই ছাত্রদেরকে প্রায়ই বলি, গত 15 বছর তোমরা যেটা দেখেছো এটিকে সাংবাদিকতা বলে আমাদেরকে লজ্জা দিও না, সাংবাদিকতা কিন্তু অন্য জিনিস। আপনার প্রসঙ্গে আসি, ভারতের গণমাধ্যমও কিন্তু আমার মনে হয় বাংলাদেশের পরিস্থিতি মোকাবেলা করার অবস্থায়, যদি গত ইলেকশনেই হচ্ছিল প্রায়, নির্বাচন আগামীটি আপনি দেখবেন এবং মোদী সরকারের অবস্থা দেখবেন, এবং গণমাধ্যম যেই রোলে গেছে, যেই চরিত্রের, কর্পোরেট পুঁজির কারণে নরেন্দ্র মোদী, আপনি জানেন যে ভারতকে বিভাজনের জন্য টাইম ম্যাগাজিন তাকে বলেছে চিফ ডিভাইডার। যেরকম করে শেখ হাসিনা বাংলাদেশে বিভাজনের রাজনীতি করেছে, আপনি অধিকার চেয়েছেন, আপনি রাজাকার, রাইট? এখন ভারতীয় গণমাধ্যমকে আমি আসলে গণমাধ্যম বলি না। বাংলাদেশের যেটা অবস্থা দাঁড়িয়েছিল সরকারের সমালোচনা মানেই
রাষ্ট্রদ্রোহী একদম দেশদ্রোহী। মানে দেশপ্রেমের সোল এজেন্ট ছিলেন তারা, সরকার। মুক্তিযুদ্ধের সোল এজেন্ট হচ্ছে তারাও। বিনিময়ে কিন্তু তারা এটিকে প্রফিট সেন্টার করেছেন। মুক্তিযুদ্ধ ছিল গত সরকারের সবচেয়ে বড় বিনিময়যোগ্য প্রোডাক্ট। জাহিদ ভাই, আমরা ওই প্রসঙ্গে আসব, কারণ এই সাক্ষাৎকারটি নানান কারণে আলোচনা হয়। নিশ্চয়ই এই সাহসী এভাবে কথা বলা আমরা দেখিনি অনেক দিন, নতুন প্রজন্ম তো নয়। এখানে যে বিষয়টা এসছে, একটা বিষয় তিস্তার পানি বন্টন অনেক দিন ধরে ঝুলে থাকার একটা বিষয় এবং অমীমাংসিত বিষয়। কাদের কারণে অমীমাংসিত সেটা আমরা জানি। উনি পরিষ্কার বলেছেন তিস্তার পানির অধিকার বাংলাদেশ চাইবে এবং ইন্টারন্যাশনাল নানান কিছু বলেছেন যারা সমাধান হতে হবে। এই তিস্তাকে কেন্দ্র করে তিস্তা প্রকল্পের প্রসঙ্গ এসছে, সেটা নিয়ে নানান ধরনের কথা এসছে, সেটা আবার দিল্লির কথাতে বাতিলও হয়েছে। এই বিষয়টি আপনার সম্পর্কে জানতে চাচ্ছি। আচ্ছা, আমি ডক্টর ইউনূসের ইন্টারভিউটা যখন পড়লাম, মানে আমাদের দেশটা কোথায় চলে গেছে বোঝা যাবে। উনি কি খুব অভাবনীয় কথা বলেছেন? একদমই না, একদমই না। একটা স্বাধীন রাষ্ট্রের যা বলা দরকার, স্বাধীন রাষ্ট্রের সরকার প্রধানের যা বলা দরকার সিম্পলি তা বলেছেন। এই রকম কথাবার্তা মালদ্বীপের প্রেসিডেন্টও বলছেন। মৈত্রী ইলেক্টেড হয়ে বলছেন, ভাই তোমার সোলজার নিয়ে যাও, তোমার সোলজার আমার লাগবে না। ভারত গড়িমসি করছে, বলছেন না এটা ছাড়া আমাদের সম্পর্ক ভালো হবে না। মালদ্বীপের মতো দেশও এসব বলে, এটাই নিয়ম। কিন্তু এতদিন তো আমরা সেটা স্লেভ ছিলাম। রাইট। শেখ হাসিনা স্লেভ ছিলেন, কৃতদাস হয়ে পড়েছিলেন ক্ষমতায় থাকার জন্য। আমি প্রায় বলি যে শেখ হাসিনা আমাদেরকে কৃতদাস মনে করতেন, আর শেখ হাসিনাকে ভারত কৃতদাস মনে করত। সিম্পলি আপনি যেভাবে যেভাবে অ্যাগ্রিমেন্টগুলো করেছেন, যে টোনে আপনি কথাবার্তা বলেছেন। উনি লাস্ট ইন্ডিয়া, আমাদের কপাল ভালো ওনারা সংবাদ সম্মেলন দেখতে হলো না, যেহেতু আমরা এগুলো নিয়ে কাজ করেছি, অ্যানালাইজ করেছি, ওগুলো মন দিয়ে দেখতাম। ইন্ডিয়া থেকে এসে ইন্ডিয়া পানি দিচ্ছে না, ইন্ডিয়ায় তিস্তা প্রজেক্ট করে দিক, মানে আপনি আবার লোন নিয়ে তিস্তা প্রজেক্ট করবেন, মানে এর মতো বিভৎস কিছু নেই। কিন্তু উনি খুব খুশি হয়ে আনন্দের সাথে বললেন, এবং ওনার তো কতগুলো লোকজন ছিল অসাধারণ ডিপ্লোম্যাসি বলার জন্য তারা ছিলেন। সো ডক্টর ইউনূস আসলে অভাবনীয় কিছু করেন না। কিন্তু যে বললেন 15 বছর আমরা স্লেভ ছিলাম, তো আমাদের এখন মানুষ হয়ে যখন দাঁড়াচ্ছে সেটা অভাবনীয় লাগছে, এটা চলতে হবে। অনেকগুলো ইস্যু আসছে, তিস্তার কথা বলছেন, মানে এই যে খেয়াল করুন, একটা দেশ আমার প্রয়োজনীয় পানি দেয় না। এখানে একটা কথা একটু যোগ করে রাখতে চাই আমি, তিস্তা চুক্তি ভারত যেভাবে 2011-তে সাইন করতে চেয়েছিল, আমি কিন্তু এটা ঘোর বিরোধী। ওই তিস্তা চুক্তি স্বাক্ষরিত না হওয়া ভালো হয়েছে। কেন? আমাদের তো একটা গঙ্গা চুক্তি আছে, আমরা কি পানি পাই? শুকনো মৌসুমে পাই না। দেখবেন শেখ হাসিনা নিজে 2017 বা 18-তে ভারতে গিয়ে বলছেন 26-এ যে রিনিউয়াল আছে, আমরা এক্সিস্টিং ফ্রেমওয়ার্কে এটা রিনিউ করতে চাই না। কারণ হচ্ছে আপনি চুক্তি করেছেন ফারাক্কা পয়েন্টে যে পানি আসবে গ্রীষ্মে, সেই পানিটা দুই দেশ কিভাবে ভাগ করবে? যদি ফারাক্কা পয়েন্টে পানি না আসে, আপনি যদি আগেই পানি প্রত্যাহার করে ফেলেন, ভাগ হবে কোন জায়গায়? তিস্তারও ঠিক সেম চুক্তি। গজলডোবা পয়েন্ট, গজলডোবা ব্যারাজে যে পানি আসবে, সিকিমে যে পরিমাণ পানি প্রত্যাহার হয়, মমতা ব্যানার্জি কিন্তু বলেছিলেন তার যুক্তিতে, মমতা ব্যানার্জিকে আমরা হিসাবে আনতে চাই না, কারণ আমার সাথে মমতা ব্যানার্জির কোনো ডিল নাই, আমার সাথে ডিল কেন্দ্রীয় সরকারের। উনি বলেছিলেন যে গজলডোবাতেই তো পারি নেই। আসলে মূল যেটা হওয়া উচিত, যেটা হচ্ছে অববাহিকা ভিত্তিক, বেসিন বেসড। সিকিমে কত পার্সেন্ট তিস্তা নদীর অববাহিকা আছে, পশ্চিমবঙ্গে কত, বাংলাদেশে কত, নদী আবার একটা হিস্সা পাওয়া। নদী কিন্তু একটা পায়, নদীর ফ্লো নিশ্চিত করার জন্য 15% আর 20% তাকে দিবেন, বাকিটা বেসিন অনুযায়ী করবেন। সো ডক্টর ইউনূস খুব রাইটলি আমাদের এই অধিকারের জায়গাগুলোর কথা বলেছেন। উনি এটা পার্সু করে যেতে হবে, স্ট্রংলি পার্সু করতে হবে। আর আমার এখানে আমি যদি কোনো প্রজেক্ট করতে চাই, তিস্তা প্রজেক্ট আমাদের এখানে যেটা প্রপোজ করা হয়েছিল, আমি নিশ্চিত নই, তারপরে এটা অনেক সমালোচনাও আছে, এটা হয়তো খুব বেশি এফেক্টিভ কিছু হবে না, কিন্তু আমি যদি করিও, ওটা ভারতকে জিজ্ঞেস করে, ভারতের চিকেন নেকের কাছে চায়না চলে গেল কি না, যদি সেটা না চাই তিস্তার পানি দিয়ে দিক, সহজ সমাধান সেটা, ব্যারাজ না। আমিও ব্যারাজ করতে চাইছিলাম কেন, আমি ওখানে কতগুলো রিজার্ভার করতে চেয়েছি কেন, কারণ আমি পানি পাচ্ছি না। সমাধান হচ্ছে পানি ছেড়ে দাও, কিন্তু না, সমাধান হচ্ছে আমি টাকা দিয়ে লোন দিয়ে তোমাকে ওই প্রজেক্টটা করিয়ে দেবো। যদিও ভারত $1 বিলিয়ন দেবে, আমার এটাও বিশ্বাস হয় না। ওদের এলওসি গুলোতে কি অবস্থা হয়েছে আমরা দেখি, $9 বিলিয়ন দিবে বলেছে, $1 বিলিয়ন গত 10 বছরে ছাড় করেছে। তো সুতরাং এগুলো সব চায়নাকে বন্ধ করার জন্য। সো আমরা ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করব, পানির হিস্সা চাইবো, প্রজেক্টগুলো আমি কাকে দিয়ে করব, কিভাবে করব, ইটস মাই সোল ডিসিশন, ইটস মাই সোল ডিসিশন। ওই জায়গাটা আমরা ফিরে পেতে চাই। সীমান্ত হত্যা নিয়ে একটু যোগ করি, ডক্টর ইউনূস বলেছেন, এবং ঝর্ণা দাস একজন কিশোরী, আমাদের ফেলানির সাথে আমরা তুলনা করছি। খুব মজার ব্যাপার, একজন মুসলিম, একজন হিন্দু, সীমান্তে কেউই সেফ না, ভারতের গুলিতে হিন্দুও মারা যায়। কিন্তু মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স যে
স্টেটমেন্ট দিয়েছে, আমি এরকম স্টেটমেন্ট আবার দেখিনি বাংলাদেশের ইতিহাসে। ইট ওয়াজ ভেরি স্ট্রং, এবং 1975-এ আমাদের যে এগ্রিমেন্ট উল্লেখ করা এবং এই ধরনের বর্বর আচরণ আর যাতে না হয় সেই রকম কথাবার্তা বলা আছে। সো আমরা এই জায়গাগুলো চাইতে থাকি, এবং আমি বিশ্বাস করি আমরা যদি স্ট্রং থাকি ভারতকে রিয়েলাইন করতে হবে। প্রিয় দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, আমরা এক্ষুনি ফিরবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসছে দূর হোক দুঃশাসন। আবারও আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমরা কথা বলছিলাম আশরাফ ভাইয়ের সঙ্গে। আরেকটি কথা বলেছেন ডক্টর ইউনূস ওই সাক্ষাৎকারে, সার্ক নিয়ে কথা বলেছেন। একটি অনালোচিত মৃত একটি সংগঠন নিয়ে কথা বলেছেন। কেন বলেছেন সেটা আমরা বুঝতে পারি, এর গুরুত্বটা বুঝতে পারি। উনি পরিষ্কার বলেছেন যে সার্ক এখন শুধু কাগজে সীমাবদ্ধ, এটি কোনো কাজ করছে না। আমি আপনাকে বলি, একটা স্বাধীন দেশ যেভাবে তার রাজনীতির বিন্যাস চায়, যেভাবে অর্থনীতির গতি চায়, ডক্টর ইউনূস ঠিক ওই পথে হাঁটছেন। দেখুন, ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্কের কারণে বাংলাদেশ ইভেন দক্ষিণ এশিয়াতেও একটা ভিন্ন এবং খুবই সমালোচিত অবস্থানে চলে গেছিলেন। প্রথম কথা আপনাকে বুঝতে হবে, ভারতের সাথে তার কোনো প্রতিবেশীর কোনো সুসম্পর্ক নাই। বাংলাদেশে একটি সাজানো সরকার ছিল যারা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করতো না। ভারত তাকে মওকা পেয়েছিল এই অঞ্চলে বন্ধুত্বের একটা সাইনবোর্ড তোলার জন্য, এবং বাংলাদেশের কিছু লোক বলেছিল ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এবং আমাদের নাকি রক্তের সম্পর্ক। 71 সালে ভারতের ভূমিকা আমরা মনে রাখতে চাই। দেখুন, আমি আপনাকে একটা সত্যি কথা বলি, তাতে আমাদের কি বেনিফিট হয়েছে আমরা জানি। আমি বলে যাচ্ছি, ভারতের কি বেনিফিট হয়েছে সেটিও আমরা জানি। কাজেই ওটি একটি সৌহার্দ্যপূর্ণ মিউচুয়াল বেনিফিশিয়াল রিলেশনশিপ। তার জন্য একটি দেশ 53 বছর পরেও রক্তের সম্পর্ক, আমার লজ্জা লাগছে টাকা চাইতে, এগুলো বলতে পারে না। আচ্ছা, সার্ককে পুনরুজ্জীবন করা এই জন্য জরুরি যে দক্ষিণ এশিয়াতে এই দেশগুলো যারা অর্থনৈতিকভাবে একে অন্যের সাথে যোগাযোগের সূত্র কম এবং পণ্যের আদান প্রদান কম, প্রচুর ট্রেড গ্যাপ রয়েছে, সেটি কিন্তু পুনরুজ্জীবন করা যায়। দেখুন, পাকিস্তানের সাথে আমাদের 71-এ যুদ্ধ হয়েছে, কিন্তু অর্থনীতির ক্ষেত্রে আমরা যদি একে অন্যের সহায়ক হতে পারি তাতে কিন্তু এই অর্থনীতি আরও বেগবান হবে দু দেশের ক্ষেত্রে। গত সরকারটি 1971-এর মুক্তিযুদ্ধকে পুঁজি করে 2024 পর্যন্ত বেঁচে থাকার চেষ্টা করেছিল, কোনো ভালো উদ্দেশ্যে না, সব কুমতলবের জন্য। মুক্তিযুদ্ধের নামে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে মুক্তিযুদ্ধের তালিকা করে তাদের দলীয় লোকরা আমার মনে হয় কয়েকশো কোটি টাকা মাসে সম্মানী ভাতাও নিয়েছেন। কাজেই আমাদের বুঝতে হবে যে সার্ক উনি কেন পুনরুজ্জীবন করতে চাচ্ছেন। তাতে করে ভারতের সাথে আপনি একটি ব্যালেন্সিং সম্পর্কের ভেতরে আসতে পারেন। ভারতকে বারবার আপনাকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে, কখনো পানিদস্যুতা থেকে, কখনো সীমান্ত হত্যা থেকে, কখনো বাংলাদেশের গণতন্ত্র হরণে ভারতের যে অপরাধ। দেখুন, আমি কিন্তু আন্তর্জাতিক আদালতে, যেটি প্রফেসর ইউনূস এখনও বলেননি, আমাদের 3টি নির্বাচনকে যারা সার্টিফাই করেছিল তারা হচ্ছে ভারত। তিনি কি করে প্রতিবেশী দেশের নির্বাচনকে সার্টিফাই করেন? কি করে সুজাতা সিং এসে জেনারেল এরশাদকে বলতে পারেন নির্বাচনে যেতে? কি করে নির্বাচনের আগে জাতীয় পার্টিকে দিল্লিতে ডেকে নেওয়া হয় এবং জিএম কাদের এসে বলেন আমি আর এই বিষয়ে কথা বলতে পারবো না? আমরা যদি আজকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করি, ভারতের রিয়াকশন কি হবে আপনি খেয়াল করে দেখুন। আরেকটা থার্ড হচ্ছে, বাংলাদেশের প্রচলিত কোনো ইস্যুকে নিয়ে আপনি খেলতে পারবেন না এবং আপনি উস্কানি দিতে পারবেন না। ভারত বসে আছে, যেমনটি ডক্টর জাহিদ বলছিলেন, আমাদের এখানে যে কোনো বিতর্কে ভারতের
আগ্রহ রয়েছে, ভারত বিতর্ক তৈরি করে এবং ভারতের অনেকগুলো এলিমেন্ট আছে এবং তারা অনেক কৌশলী যে আমাদেরকে কোনোভাবে বেকায়দায় ফেলা যায় কিনা। আপনি আরেকটি জিনিস খেয়াল করেন, মালয়েশিয়ান হাই কমিশনারকে মিট করে ডক্টর ইউনূস কিন্তু আসিয়ানের সদস্য হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আমি বাংলাদেশের উচ্চাশা টের পাচ্ছি, অ্যাম্বিশন টের পাচ্ছি, সেটি সার্কের ভেতরে হোক, আসিয়ানে হোক এবং আন্তর্জাতিক দরবারে হোক। এটি হচ্ছে বাংলাদেশের নাগরিকদের প্রত্যাশা। কাজেই এই সরকারটি বাংলাদেশের একটি স্বাধীনচেতা দেশ, যে তার প্রতিবেশীর অন্যায়ের কাছে মাথা নত করবে না। আমাদের কোনো রাজনৈতিক দাসখত দেওয়া নাই প্রতিবেশী কাউকে, এমনকি ভারতকে, যেটি গত সরকার দিয়েছিল। গত সরকারটি বাংলাদেশকে পরাধীন রাজ্যে পরিণত করেছিল। যেই রাষ্ট্রটি স্বাধীন হয়েছিল 1971-এ, আওয়ামী লীগ সরকার সেটিকে 2024 পর্যন্ত প্রায় পরাধীন একটি দেশ বানিয়ে ফেলেছিল। কেন আমরা স্বাধীনতা পেয়েছি বলি, সেটির কারণেও বলি। অনেকেরই কিন্তু গাত্রদাহ হয় এই নতুন স্বাধীনতার কথা শুনলে, কেননা তারা আঁকড়ে ধরে থাকতে চেয়েছিল সেই পুরনো স্বাধীনতা এবং তাদের বেনিফিশিয়ারি যারা, তারা তাদের একজন। এখন আমার মনে হয় যে আমরা যদি আমাদের পররাষ্ট্রনীতিকে নতুন করে বিন্যাস করি, আপনি অনেক বড় মাপের অর্থনীতি হতে পারবেন। আপনি দেখুন আবুধাবি থেকে, ইউএই থেকে যেভাবে 57 জনকে মুক্ত করা হলো, এটা অবিশ্বাস্য, এটি অবিশ্বাস্য। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রফেসর ইউনূসের সেই চিঠিটা পড়ার জন্য, যেটি উনি পাঠিয়েছেন। যেমন করে ডাক্তার জাহেদ বলছিলেন যে ভারতীয় এম্বাসিতে যে চিঠি পাঠানো হয়েছে সেটা পড়ার জন্য, তার চিঠিও আপনি পড়তে হবে। একটা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান তার নাগরিকদেরকে কতটা সম্মানের সাথে, কতটা গুরুত্বের সাথে একটি বহির্রাষ্ট্রের কাছে উপস্থাপন করতে পারেন সেটি। আমাদের এখন যুবকদের চোখে স্বপ্ন হচ্ছে এরকম একজন নোবেলজয়ী মানুষের, তার জ্ঞান, তার শিক্ষা, তার মেধা, তার ধৈর্য দিয়ে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে, কূটনীতিরভাবে এবং অভ্যন্তরীণ রাজনীতিতেও একটা দারুণ অর্থনীতির দেশ হিসাবে পৃথিবীর বুকে দাঁড় করিয়ে দেওয়া। ডক্টর জাহিদের কাছে যাই। জি ডক্টর জাহিদ, দুটো বিষয় আপনার কাছে জানতে চাইব। একটি হলো ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে আগের থেকেই খ্যাতিমান, সবাই তাকে চেনেন, জানে, ওনার কাজ জানে, ওনার দক্ষতা জানে, ওনার অভিজ্ঞতা জানে। আমরা নিশ্চয়ই এই প্রিভিলেজটা পাব। একই সাথে আমরা বলতে চাচ্ছি যে আপনি জানেন যে প্রসঙ্গটা আমরা কথা বলতেছিলাম আশরাফের সঙ্গে, সার্ক নিয়ে কথা বলতেছিলাম। এটা কিন্তু স্পষ্ট যে সার্ক শক্তিশালী হতে পারে নাই অথবা গড়ে উঠতে পারে নাই শুধু দিল্লির কারণে। একদম, এটা কোনো অস্পষ্টতা নেই, এটা ব্যাখ্যারও প্রয়োজন নেই। প্রশ্নটা হলো যে এই দক্ষিণ এশিয়া একটা বহুল জনসংখ্যা পরিবেষ্টিত এলাকা, পৃথিবীর একটা বড় জনসংখ্যা এখানে থাকে, কিন্তু দুঃখজনক হলো এই দক্ষিণ এশিয়া কোনো নিজস্ব একটা সংগঠন দাঁড়াতে পারে না, কোনো রিজিয়ন নাই। ছোট ছোট জায়গায় সব কত ধরনের রিজিয়ন আছে, কত অ্যাক্টিভ, তারা পরস্পর লাভবান হচ্ছে। আমার প্রশ্ন, ভারত এটা চায় না কেন যে এই এলাকা একটি রিজিয়ন গড়ে উঠুক? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে ধরুন পাকিস্তানকে বাহানা দেখিয়ে সার্কে সম্মেলন ঠেকানো হলো, এর আগেও কি সার্ক অ্যাক্টিভ হতে পেরেছে যখন ওই বাহানা ছিল না? বারবার বাধাগ্রস্ত হয়েছে দিল্লি দ্বারা। দিল্লির একটা প্রবলেম আছে, আপনি খেয়াল করবেন, আমি দীর্ঘদিন থেকে এটা ফলো করছি। ও মাল্টিল্যাটারালিজম পছন্দ করে না, ও বাইল্যাটারালি রিজিয়নে, সে তো আসলে প্রত্যেকটা দেশকে কলোনি বানাতে চায়, একদম সোজা সাপটা কথা। ফলে সে মাল্টিল্যাটারাল একটা ফোরাম যখন তৈরি হয়, ওখানে কিন্তু আপনারা প্রত্যেকে ইকুয়াল সদস্য। সে সব সময় দেখবেন সব সমস্যার জন্য বলবে আমি রিজিওনাল, তোমার সাথে ট্রেড হোক, পানি বন্টন হোক, যেই কোনো আলোচনা হোক, ট্রানজিট হোক, দ্বিপাক্ষিক আলোচনা, আমি মাল্টিল্যাটারাল করব। এটা একদম। আমি একটা উদাহরণ দিই। ধরুন তারা বাদ দিল যে পাকিস্তান থাকবে না, এখন আরো কয়েকটা দেশ নিয়ে BBIN বলে একটা এরকম আঞ্চলিক সহযোগিতা করতে চেয়েছে। BBIN হচ্ছে আদ্যক্ষর বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল। রোড ট্রানজিটের ব্যাপারে ভুটানের একটু আপত্তি আছে, তাদের রিজার্ভ যে ফরেস্টের মধ্যে দিয়ে যাবে সেটা, কিন্তু এই BBIN কি এফেক্টিভ হয়েছে? হয় নাই। আমরা কি নেপালের সাথে, ভুটানের সাথে এই শিলিগুড়ি যে করিডোর সামান্য, সে আমার ভেতর দিয়ে শত শত করিডোর বিভিন্ন দিকে নিচ্ছে, আমার এই 18, 22, 20 তো BBIN এর অধীনে তো পেতে পারি। আচ্ছা, আমরা নেপালের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করব, আমরা গ্রিড করব আমাদের টাকায়। গত সরকারই সেটা চেয়েছিল, 14 সাল থেকে আলোচনা চলছে, 24 সালে এসে 50 মেগাওয়াট পেতে পারে, কিন্তু ভারতের গ্রিড ইউজ করতে হবে। সো এই যে রিজিওনাল হেল্প, যে কোঅপারেশনের কথা, পাকিস্তান খারাপ ভারতের কাছে, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ মিলে কি সমস্যা? আসলে ও চায় এখানে মোড়ল হবে। মানে আমি ভারতকে নিয়ে সত্যিকার অর্থেই খুব হতাশ, এবং আমি এই শব্দটা কনসাসলি ব্যবহার করি। তাদের
পররাষ্ট্রনীতির ক্ষেত্রে স্টুপিডিটি দেখি। নাহলে আপনি একটার পর একটা দেশকে শত্রু বানিয়ে ফেলছেন, বন্ধু দূরেই থাক। আপনি যদি রিজিওনাল সুপার পাওয়ার হতে চান, আপনি আসলে দেশকে কলোনি বানানোর চেষ্টা করে সেটা পারবেন না। বাংলাদেশ তো দূরে থাক, মালদ্বীপে 5 লাখ মানুষ, মালদ্বীপের জনসংখ্যা 5 লাখ। ঢাকার একটা পাড়ায় যত মানুষ থাকে, মালদ্বীপের জনসংখ্যা সেটা। রামপুরাতে এর চেয়ে বেশি লোক থাকে। জি, তো সেই মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনের ইস্যু হয়েছে ইন্ডিয়া আউট অ্যান্ড হি ওয়াজ ইলেক্টেড, এবং ভারতকে ওই পুচকে মালদ্বীপ থেকে তার সোলজার এবং তার এয়ারক্রাফট ছিল পেট্রোল এয়ারক্রাফট সরাতে হয়েছে। সো এই ঘটনাগুলো ঘটেছে না? নেপাল হিন্দু প্রধান দেশ, এই বিজেপি তো হিন্দু জাতীয়তাবাদের কথা বলে। ভারত ছাড়া আরেকটা হিন্দু প্রধান দেশ পৃথিবীতে আছে, সেটা হচ্ছে নেপাল। সেই নেপাল তার শত্রু হয়ে যায় নাই। কোথায় সে সফল? ভুটান, যার স্বাধীন পররাষ্ট্র নীতি নাই, সেই ভুটান এখন চায়নার সাথে বসে বর্ডার ডিসপিউট শেষ করছে। চায়নার সাথে কিন্তু তার কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন নেই, কোনোটাই নেই। এবং স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট দোকলাম, যেটা নিয়ে যুদ্ধ বাঁধতেছিল, সেই দোকলাম চায়নার হাতে চলে যেতে পারে। সফল কোথায়? শ্রীলঙ্কায় অ্যান্টি ইন্ডিয়ান সব সেন্টিমেন্ট আছে, সেখানকার চায়নাপন্থী প্রেসিডেন্টরা দীর্ঘদিন 2 ভাই শাসন করে গেল। তো এই কাজটা তার ভুলের জায়গা। আপনি যদি আসলে ট্রুলি সুপার পাওয়ার হতে চান, ধরেন আমেরিকা সুপার পাওয়ার হতে চায়, সে কি শোষণ করেছে সবাইকে? ধরুন ভিয়েতনামের সাথে সে যুদ্ধ করেছে 10 বছর। প্রথম মার্কিন সোলজার গিয়ে প্রাথমিক ফাইট শুরু করে 1965-এ, 75-এ সে ডিফিটেড হয়, হেরে যায়, ওটাকে ধ্বংসস্তূপে পরিণত করে। কিন্তু ওর সাথে এরপর সম্পর্ক শুরু হলো। ভিয়েতনাম এখন কি চমৎকার আমেরিকান হেল্প পেয়ে সে তাকে ট্যারিফ সুবিধা বরং দিচ্ছে। আর ভারত আমাদের এখানে, আমি বাইল্যাটারাল যদি বলি, 2-1টা পণ্য একটু ভালো করি, ও অ্যান্টি ডাম্পিং ট্যারিফ বসায়, ওটাকে ধ্বংস করছে। আমাদের পাটের উপর এখন অ্যান্টি ডাম্পিং আছে, অথচ আমার এখানে 14-15 বিলিয়ন এক্সপোর্ট করে, আমি করি টেনে টুনে প্রায় 2। একটা বিষয় হলো ডক্টর জাহিদ, ভারত কিন্তু নিজেও লাভবান হতো। একদম তাই, একদম তাই। আরো একটা জিনিস, শুধু ট্রেডে লাভবান হতো তাই না, রাজনৈতিকভাবে লাভবান, মর্যাদাগতভাবে। আমরা কিন্তু ভারতকে আমাদের সুপ্রতিবেশী হিসাবে দেখতে চাই, একসাথে কাজ করতে চাই, আমরাও কিন্তু এক মহাসড়কে হাঁটতে চাই, কিন্তু সম্মানের সাথে। এবং ও কিন্তু রিজিওনাল লিডারশিপ পেয়েও যেত যদি সে সত্যিকার অর্থে সবাইকে একই আমব্রেলা। হ্যাঁ, আমরা সার্ক করলেও কি আমি ভারতের সমান? নেপাল ভুটান কি ভারতের সমান হয়ে যাবে? হবে না। ওর জনসংখ্যা, ওর ইকোনমিক সাইজ, সবকিছু, মিলিটারি সুপার পাওয়ার সব আছে। তো ভারতকে আমরা নেগলেক্ট করছি। ভারত তার নিজ প্রযুক্তিতে মঙ্গল গ্রহে গেছে, ফর গডস সেক। ওর অনেক দারিদ্র আছে, সংকট আছে, চাঁদে যাচ্ছে। সো ভারত কিন্তু নেতৃত্ব পেয়েই যেত, জাস্ট আপনি আস্থায় যদি আনতেন। আমি সবাইকে নিয়ে গ্রো করতে চাই, কিন্তু আপনি সবাইকে কলোনি বানাতে চাইছেন। দ্যাটস দ্য মেইন প্রবলেম। সে কারণে আপনি সার্ক চান না, কারণ সার্কে গেলে আমাদের তো ফোরামটা ইকুয়াল হয়ে যায়। ওখানে বসে আপনাকে কেউ একেবারে মাথা নিচু করে বসে থাকে না। দ্যাটস দ্য প্রবলেম। সো ডক্টর ইউনূস খুব রাইটলি অনেক বেশি মাল্টিল্যাটারাল। সার্ক তো চাইছে আমি আসিয়ানে যাব, ইভেন বিবিএম, বিমস্টেক আছে, যতগুলো আছে, এগুলো আমি বিশ্বাস করি উনি এগুলো সবগুলোকে সিরিয়াসলি অ্যাক্টিভেট তবে ভারতের মূলধারার মিডিয়াগুলো কিন্তু, আমি গদি মিডিয়ার কথা বলছি না, মূলধারার মিডিয়া কিন্তু স্পষ্ট বলেছে বাংলাদেশে তাদের যে ঘটনা ঘটেছে, দে শুড লার্ন ফ্রম দ্যাট। একদম প্রতিবেশী দেশগুলোর মধ্যে যত ঘটেছে এটা সবচেয়ে ওর। এবং গদি মিডিয়ার বাইরে সবাই কিন্তু ভারতের সরকারকে বলছে তোমরা তোমাদের এই পলিসি থেকে বের হয়ে আসতে হবে। আশরাফ ভাই, আগামীর বাংলাদেশ আপনি কিভাবে দেখতে চান? আমি আগামীর বাংলাদেশ দেখতে চাই যে আইনের শাসন থাকবে এবং রাজনীতিবিদরা জনগণকে ভালোবাসার মতো করে রাজনীতি করবেন, এবং তরুণরা বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন এবং বাংলাদেশের ভবিষ্যৎকে নেতৃত্ব দেবেন। জাহিদ ভাইয়ের কাছে একই প্রশ্ন, আগামীর বাংলাদেশ আপনি কেমন দেখতে চান? সহজ একটা উত্তর আছে, দেশের ভেতরে দেশের বাইরে বাংলাদেশ কি কি করবে দেখতে চাই। সেটা হচ্ছে শেখ হাসিনা যা যা করেছেন তার উল্টোটা করবেন। প্রিয় দর্শক, আপনারা আলোচকদের মূল্যবান কথা শুনলেন। আমার বিশ্বাস তাদের বয়ান আপনাদের চিন্তার জগতে নতুন পাটাতন তৈরি করতে সহযোগিতা করবে। আর সেই পাটাতনে দাঁড়িয়ে আপনারা রাষ্ট্র সংস্কারে যা যা করা প্রয়োজন তা করতে আরও বেশি অনুপ্রাণিত হবেন, সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।